প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন অন্যের ঘর পোড়ানোর স্বপ্ন ক্রমাগত যারা দেখে, তাদের ঘর যে অজান্তেই কখন নিজে থেকেই পুড়ে যায় তার টেরও হয়তো তারা পায় না। বর্তমান বাংলাদেশকে দেখে এই লাইনটা ছাড়া হয়তো আর কোনো লাইন মাথাতেও আসে না। बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। কালকে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত 7 জায়গায় বাংলাদেশের একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু টার্গেট করা হলো বিভিন্ন পদক্ষেপে, এবং 7 জায়গায় ককটেল বোমা ছুড়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করার চেষ্টা কালকে বাংলাদেশ জুড়ে হয়েছে, যা কিন্তু আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে সব থেকে চর্চার বিষয়। এবং কেন চর্চার বিষয় আরো পৌঁছেছে, কারণ হলো মোহাম্মদ ইউনূসের যে প্রধান অফিস গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকে টার্গেট করা হয়েছে। এমনকি মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা, সেই উপদেষ্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসকেও কিন্তু টার্গেট করা হয়েছে, এবং সেখানেও কিন্তু বোমা বিস্ফোরণের চেষ্টা করা হয়েছে। এবং কোনো পার্টিকুলার জায়গায় একসঙ্গে ঢাকার মতো একটি শহরে 7টি বিস্ফোরণ, ককটেল বোমা দিয়ে আক্রমণ, আমার মনে হয় বাংলাদেশের শেষে 1 বছরে হয়নি, যা কালকে হলো। এই পুরো পরিস্থিতিটি মোহাম্মদ ইউনূসের ব্যর্থতাটাকেও কিন্তু ইন্ডিকেট করে। কেন ইন্ডিকেট করে? কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের আইন প্রশাসন যে সামগ্রিকভাবে ব্যর্থ, সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে ফের একবার প্রকাশ পেয়ে গেল। এবং সেনা প্রধান কোথায়? যে সেনা প্রধানের দায়িত্বে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা, সেই সেনা প্রধানের উপস্থিতিতে ঢাকার মতো একটি শহরে, একটি রাজধানীতে এই ধরনের 7 জায়গায় আক্রমণ, ভাবলে অবাক লাগে। এই আমাদের বাংলাদেশ, যারা আবার ভারতকে আক্রমণের স্বপ্ন দেখে পাকিস্তানকে সঙ্গে নিয়ে। যাই হোক, কালকে যে বিষয়টি সামনে এসছে সেখানে বলা হচ্ছে, প্রথমে সন্ধ্যেবেলায় অর্থাৎ রোববার রাতে একটি বিস্ফোরণ টার্গেট করা হয় বাংলাদেশের বেতার রেডিও স্টেশনকে। পরবর্তীকালে 7:45 3টে আরো বেশি বোমা ফেলা হয় সাহালি মার্কেটে, যেটা মিরপুর 10-এ অবস্থিত। ঠিক তারপরে 3:45 রাতের দিকে একটি হ্যান্ড বোমা ছোড়া হয় মোহাম্মদ ইউনূসের যে অফিস গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকে লক্ষ্য করে। 7:10 অর্থাৎ ঠিক 4 ঘন্টা বাদে প্রবর্তন নামক একটি জায়গা, যেখানে একটি দোকান আউটলেট, সেখানে টার্গেট করা হয় বোমা বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়ার জন্য। এবং এই প্রবর্তন নামক এই পার্টিকুলার আউটলেটটার মালিক হলেন ফরিদা আক্তার, যিনি বাংলাদেশেরই ফিশারি ডিপার্টমেন্টের উপদেষ্টা। তিনি আবার আউটলেট চালাচ্ছেন, এবং তাকেও কিন্তু টার্গেট করা হয়েছে। এবং পরবর্তীকালে 7টার সময় রেপা প্লাজা, সেখানেও কিন্তু ককটেল বিস্ফোরণ দ্বারা উড়িয়ে দেওয়ার জন্য টার্গেট করা হয় বাংলাদেশে। অর্থাৎ একসঙ্গে 7টি জায়গায় বিস্ফোরণ, ককটেল বোমার আক্রমণ, বাংলাদেশের সাধারণ মানুষকে রীতিমতো ভীত সন্ত্রস্ত করে দিল একদিনে। এবার এই বাংলাদেশের বর্তমান অবস্থা দেখুন, তাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা এই জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের দেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে কাঁপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে, অথচ তারা ভারতের দিল্লি ব্লাস্ট নিয়ে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে আমরা দেখছি উচ্ছ্বাস প্রকাশ করছে। ভাবলে অবাক লাগে, এই একটি রাষ্ট্রের স্বাধীনতার জন্য ভারতের সেনাবাহিনী নিজেদের সর্বস্ব দিয়েছে, এবং যাদের বিপক্ষে স্বাধীনতা লড়াই লড়া হয়েছিল, সেই হানাদারি শক্তি পাকিস্তান এই বাংলাদেশের বর্তমানে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, এবং ভারতকে সবসময় ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আর দেখুন, এই অসৎ পরিকল্পনার জন্য আজকে বাংলাদেশও কি ফেস করলো, যে তাদের 7টি জায়গা ক্রমাগত বোমা আক্রমণের সম্মুখীন হলো, এবং ঢাকা শহর কার্যত অবরুদ্ধ, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত, এবং আইন প্রশাসন, শৃঙ্খলা, সেনাবাহিনী কোনো কিছুতেই তারা আর ভরসা রাখছেন না। এই ঘটনা যখন বাংলাদেশ থেকে এলো, তখন ভারত কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তে হাই অ্যালার্ট জারি করলো। কারণ ভারতের ইন্টেলিজেন্স দপ্তর মনে করছে যে এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের মধ্যে ভারতকে অশান্ত করার আরো পরিকল্পনা বাংলাদেশের সাইড থেকে আসতে পারে। এবং শুধু বাংলাদেশ নয়, ভারত কিন্তু এখানে উত্তরপ্রদেশের কাছে যে নেপাল সীমান্ত আছে, সেখানেও কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে। কারণ নেপাল এবং বাংলাদেশ এই মুহূর্তে আইএসআই এর প্রধান ওয়ার্কিং প্ল্যাটফর্ম। নেপালটা কেন ওয়ার্কিং প্ল্যাটফর্ম, আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম। নেপালের কাঠমান্ডু তুলনায় অনেক বেশি সিকিউর প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন আইএসআই এর কর্তারা এবং জঙ্গিরা। কেন? ওখানে অনেক কিছুতে শিথিলতা দেখা যায়, এবং নেপাল এবং ভারতের মধ্যে যদি এই যে আদান প্রদান যদি দেখেন, সেখানেও দেখবেন ডকুমেন্টস নিয়ে
অন্য রাষ্ট্রের থেকে অনেক বেশি নমনীয়তা দেখা যায়। ফলে নেপাল বর্ডারটাকে কিন্তু বারংবার করে কাজে লাগানোর চেষ্টা শেষ 1 বছর ধরে আইএসআই করেছে পাকিস্তানের মদতপুষ্ট একাধিক। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. ফলে এই নেপাল সীমান্তে কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে ভারতের পক্ষ থেকে, এবং পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তেতেও কিন্তু হাই অ্যালার্ট জারি করেছে। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার, কোনো অবস্থাতেই বাংলাদেশি কিংবা নেপালের বর্ডার থেকে আইএসআই বা পাক জঙ্গিদের ভারতে ঢুকতে দেওয়া আটকাতে চাইছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। নিঃসন্দেহে বড় মুভ। পাশাপাশি যেখানে বলা হচ্ছে আজকে সকালে পাকিস্তান নোটাম জারি করার পর ভারত কিন্তু পাঞ্জাবের কাছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারেও হাই অ্যালার্ট নোটিশ ইস্যু করেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি পুরো বিষয়টাকে আপনারা সামারাইজ করেন তাহলে বুঝবেন 3টে বর্ডারই কার্যত ভারত বন্ধ করার দিকে এগোচ্ছে, এবং ভারত বুঝতে পেরেছে এই ভারতকে অশান্ত করার ছক ক্রমাগত যেভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলো করেছে তার বোধহয় এবার সমূলে উৎপাটন করার সময় এসে গেছে। দেখুন, বেসিক্যালি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থাটা ভাবুন। পাকিস্তান কন্ট্রোলড বাই আমেরিকা। পাকিস্তানের এই মুহূর্তে চায়নার ইনফ্লুয়েন্স অনেকটা কমে গেছে। পাকিস্তান নিজেই একটি যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র, তার নিজের দেশে একাধিক সমস্যা, এবং তারা এই জন্য সেই সমস্যাগুলোকে ঘোরানোর জন্য এখন বাংলাদেশকে সাথে নিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে। আর বাংলাদেশের অবস্থা পুরোপুরি পাকিস্তানের মতো, তাদের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। ফলে এই মুহূর্তে যদি ভারতকে উস্কে একটি যুদ্ধ খেলা যায় তাহলে কিন্তু তাদের দেশের নাগরিকদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট ফের সরকারের দিকে চলে আসবে, এবং পুরোপুরিভাবে পলিটিক্যাল রিজনের জন্য তারা ভারত বিরোধিতাটাকে সমাজের সকল স্তরে পৌঁছে দিতে চাইছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং একদিকে পাকিস্তান সেনাবাহিনীকে সামনে রেখে তারা ভারতকে উস্কানোর কাজটি ক্রমাগত করে যাচ্ছে। কালকে বাংলাদেশের প্রাক্তন এক মন্ত্রী, যিনি শেখ হাসিনার মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য ছিলেন, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন রাশিয়ার পত্রিকা রাশিয়া টুডেতে। মহিবুল হাসান চৌধুরী তিনি পরিষ্কার বলেছেন, বাংলাদেশে এই যে মোহাম্মদ ইউনূস সরকার বসেছে সেটা সম্পূর্ণভাবে ডিপ স্টেট, ইউএসএইড এবং এই সরকারের সম্পর্কের জন্য সম্ভব হয়েছে। 2018 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল হাসিনা সরকারকে সরিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে, কারণ শেখ হাসিনা সরকার আমেরিকার যে ডিমান্ড তা ফুলফিল করেনি। উল্টে শেখ হাসিনা সরকারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, স্টেবল ছিল। ফলে আমেরিকা কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে সরকারে আর বসিয়ে রাখতে চাননি, এবং এই জন্যই একাধিক এনজিওকে দিয়ে ফান্ডিং শুরু করে আমেরিকা, এবং এনজিও ফান্ডিং এর মাধ্যমে ছাত্রদের জড়ো করা, একটি মাস মুভমেন্টকে ক্রিয়েট করা এবং সমাজের সকল স্তরে হাসিনা বিরোধী আন্দোলনকে জোরদার করা আসলে মোহাম্মদ ইউনূস এবং ক্লিন্টন ফ্যামিলির প্ল্যান ছিল। তা কিন্তু কালকে শেখ হাসিনার মন্ত্রিপরিষদ পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে। অর্থাৎ সব মিলিয়ে আপনারা দেখুন, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো কার্যত ডিপ স্টেট, ইউএসএইড কিংবা আমেরিকার কন্ট্রোলে কিন্তু চলে গেছে। নেপালের অবস্থাটাও আপনারা দেখলেন, নেপালেও কিন্তু রেজিম চেঞ্জ হয়েছে ঠিক মাস দুয়েক আগে। অর্থাৎ স্টেবিলিটির দিক থেকে ভারতের প্রত্যেকটা সীমান্ত অঞ্চল বর্তমানে কিন্তু অত্যন্ত ভঙ্গুর, অত্যন্ত ইনসিকিউরড, এবং কোথা থেকে কি হতে পারে এই প্রশ্ন কিন্তু ভারতবাসীর মনেও কিন্তু যেমন উঠেছে, ভারতের গোয়েন্দাদের মধ্যেও কিন্তু উঠেছে, এবং এই জন্য সীমান্তে ভারতের সুরক্ষা আগের থেকে অনেক জোরদার করা হয়েছে। তবে ভারতের মতো করে পুরো বিষয়টি ডিল করবে। কেউ যদি ভাবে ভারতে ঢুকে 11 জন ভারতবাসীকে মেরে পার পেয়ে যাবে, সেটা তো ভারত সহ্য করবে না। ওরা 11টি মারলে আমরা 111টি শেষ করতে পারবো, তা আমরা জানি। ভারতের সেনাবাহিনী তা প্রমাণ করেছে, এবং এর পাল্টা জবাবও ভারত দেবে, তা কিন্তু এক প্রকার পরিষ্কার। তবে মোহাম্মদ ইউনূস কি করবেন? ভারতের ঘর পোড়াতে গিয়ে তার দেশের 7টি জায়গা কার্যত কেঁপে উঠলো, তার অফিস কার্যত বোমা বিস্ফোরণের সম্মুখীন হলো, এবং এর রেমেডি মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু নেই। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে, 13ই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য 10 তারিখ থেকে এই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে, বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল, তা কিন্তু অলরেডি জমে উঠেছে। এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন, এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই, লোকের সংখ্যা বেড়েছে, এবং
যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে। এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে, এটা আবার ইনুসের উপদেষ্টা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি, এদের বুকের মধ্যে কাঁপন ধরেছে। এবং আপনারা, আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনুস গং। এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট 3টে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল রাত 8:30-40 দিকে সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডির ওখানে যে ল্যাব 8 হাসপাতালটা আছে তার কাছে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে। এই বাসটি কারা পুড়িয়েছে? হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল। এবার আমি একটু দুয়ে দুয়ে মিলাই। বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পোড়াচ্ছে কিনা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে। আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী। তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগ যাতে বিতর্কিত হয়, ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে, সেই ব্যবস্থা তারা করেছে। এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম, এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গির তলে অবস্থানকারী শিবির। কালকে সায়েন্স ল্যাবে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী। ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামীম? এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম। এই আমিনুল হক শামীম হলো ময়মনসিংহের মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার ভাই, আপন ভাই। ইকরামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই, সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পোড়াতে যাবে? হিসাব কি মেলে? আবারও সেই বলছি, শিবির, এনসিপি, এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত 11টার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে, আমি যেটা বলেছিলাম, এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে 5 জন, তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী। আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল ঘটিয়েছে। ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে, এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে, এবং তাসনিম জারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার, তো তাসনিম জারা যখন আসবে তারা তখন একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল। এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে। কিভাবে বুঝলাম সাজিয়েছে? স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওখানে একটু দৌড়াদৌড়ি করবে, মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না, নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে, তাকে সবাই মিলে ধাওয়া দিবে। তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া দিবে যাকে, তাকে আর খুঁজে পাচ্ছে না। তখন কই গেল, পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে। তো ফোন করছে, বলছে ভাই আমি তো এই পারে আসছি, আমাকে ধাওয়া দেন। বাট বাই দ্যাট টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে, তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি। আমি এই যে একটা ছবি দেখতেছেন না, এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল। তো ককটেল সাধারণত উদ্ধার করে কে? পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে। পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে, মুখে কোনো প্রোটেকশন নাই, তার পায়ের জুতাটা দেখেন একটা স্নিকার পরা,
এটা পুলিশের ড্রেস কিনা, এরা কারা, আসিফ বাহিনী কিনা, মানে মানে নাটক যখন আপনি সাজান, স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই যে যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো, এবং সাধারণত একেবারে লোকজন ভরা, সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে, তারা কি একেবারে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে? সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল, এটাও একদম স্পষ্ট হয়ে গেছে। আহ, এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে, এটা কিন্তু আগেও আমরা দেখেছি। যখন রংপুরের আবু সাইদ মারা গেল, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে। সে কি, যারা মানে নেটিজেনরা তো খেপে গেল আর কি, আমি শিবির কেন বললাম। আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না, সে একেবারে শিবিরের সাথী সদস্য, ওই লেভেলের ক্যাডার, এবং তাকে হত্যা করা হয়েছে। সে পুলিশের রাবার বুলেটের আঘাতে মারা যায়নি, তাকে আড়ালে নিয়ে 4 ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো শিবির এটা নতুন কিছু না, শিবির এই আকামগুলো করেই। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেড ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলে, লাল কেল্লার কাছে একটা সিগন্যালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে, এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে। এদিকে কাশ্মীরের ওইদিকে 3 জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আরডিএক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এই 3 জনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার, এবং তার কাছে একটা AK-47 রাইফেল পাওয়া গেছে। তো গত কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা, AK-47 উদ্ধার করা, পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে। আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 12 জন নিহত হয়েছে। তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে, তারা তদন্ত করবে, তারা কিন্তু এখনো বলেনি। যদিও 2-1টা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়্যেবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে। পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায়। তো আমাদের কয়েকজন উপদেষ্টার, আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে, মানে এটা তার ভয়। এই যে এই ভয়টার আমি কারণ বুঝলাম না। তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। প্রিয় বন্ধুরা, লকডাউন 13 তারিখ, লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব। কারণ বাংলাদেশকে আমরা এই ইউনূস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা বিপন্ন হতে দেব না। সবার প্রতি আহ্বান, 13ই নভেম্বর লকডাউন সফল করুন। হয় রাজপথে নেমে আসুন, আর না হলে অ্যাটলিস্ট স্টে অ্যাট হোম।